নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনবেন লেখক পুষ্পেন মণ্ডলের গল্প কাঠমান্ডুর মুখোশ। লেখক পুষ্পেন মণ্ডল, জন্ম 1979 সালে। বজবজের বাসিন্দার লেখক, পেশায় একজন ফ্যাশন ডিজাইনার হলেও লেখালেখি এবং ছবি আঁকা তাঁর নেশার মতো। লিখেছেন কল্পবিশ্ব, জয়ঢাক, ম্যাজিক ল্যাম্প, কিশোর ভারতী, আনন্দ মেলার মতো একাধিক নামি দামি পত্রপত্রিকায়। ইতিপূর্বে সাহিত্য সমাহারে শুনেছেন আপনারা তাঁর লেখা গল্প সমুদ্রগুপ্তের তরবারি। আমাদের আজকের গল্প কাঠমান্ডুর মুখোশ প্রথম প্রকাশিত হয় কিশোর ভারতী ডিসেম্বর 2022 এই সংখ্যায়। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের আজকের নিবেদন কাঠমান্ডুর মুখোশ। মুখোশটা এখন বসার ঘরের দেওয়ালে ঝুলছে। প্রতীক এটা পেয়েছিল নেপাল থেকে। প্রতীকের ট্রাভেলিংয়ের ব্যবসা, কন্ট্রাক্ট গ্রুপ ট্যুর করে। এবারে দক্ষিণ কলকাতার একটা গ্রুপ নিজেরাই যোগাযোগ করেছিল ওর ফেসবুক পেজে। রঞ্জনদা, মৌসুমীদি আর ওদের ছেলে বুলটাই, সঙ্গে পরিবার এবং বন্ধুবান্ধব মিলেই প্রায় 15 জন হয়ে গেল। বাইরে থেকে আরও জনাশাতেক লোক জোগাড় করেছিল প্রতীক। হাওড়া থেকে রাক্সৌল পর্যন্ত ট্রেনে গিয়ে বীরগঞ্জ বর্ডার পেরিয়ে পুরো নেপাল বাসে করে ঘোরা। মোট 10 দিনের ট্যুর। প্রথমে চিতওয়ান, তারপর পোখরা, শেষে কাঠমান্ডু ঘুরে আবার রাক্সৌল থেকে ট্রেনে ওঠা। কিন্তু গন্ডগোলটা হলো কাঠমান্ডুতে এসে। ওখানে শহরের সাইট সিন দেখানোর জন্য যে গাইডকে বলা ছিল, সে অসুস্থতার জন্য শেষ পর্যন্ত আসেনি। অগত্যা গাইডের কাজটা প্রতীককে নিজেকেই করতে হলো। আগে 2 বার নেপাল তার ঘোরা, তাই অসুবিধে তেমন কিছু হবার ছিল না। কিন্তু তাও হলো, এবং সেটা সাংঘাতিক গন্ডগোল। একটা মুখোশ নিয়ে যে এরকম সমস্যা হতে পারে সেটা প্রতীক স্বপ্নেও ভাবেনি। ঘটনাটা শুরু হয়েছিল কাঠমান্ডুর প্রাণকেন্দ্র দরবার স্কোয়ারে। প্রতীক ওর গ্রুপ নিয়ে যখন দরবার স্কোয়ারে পৌঁছল, তখন শেষ বিকেল। বসন্তপুরে সন্ধ্যার মুখে চারিদিকে আলো জ্বলে উঠেছে। হাঁটা রাস্তার দুপাশে সুন্দর সুন্দর সাজানো সব দোকান, কিউরিও, পোশাক, কফি শপ, আইসক্রিম পার্লার, সাজগোজের পসরা। প্রতীক হাঁটতে হাঁটতে গেস্টদের উদ্দেশ্যে বলল, এবার আমরা দেখব দরবার স্কোয়ার। এটা তৈরি হয়েছিল প্রায় 500 বছর আগে মল্লদের আমলে। প্রথমে মল্ল, তারপরে শাহ এবং পরে রানাদের রাজপ্রাসাদ ছিল এখানে। কিছুটা এগিয়ে দুদিকে বসানো সাদা সিংহগুলো পেরিয়ে ডান দিকে পড়ল লম্বা সাদা রঙের কারুকাজ করা প্রাসাদ। তার উল্টো দিকে চওড়া ফাঁকা পাথর বিছানো মেঝের উপর খোলা আকাশের নিচে হরেক রকম হাতে তৈরি জিনিস নিয়ে পসরা সাজিয়ে বসেছে স্থানীয় মানুষজন। কাজ করা নেপালি কুকরি, জবযন্ত্র, রঙিন হার, বালা, কানে পরার গহনা, বিভিন্ন সাইজের ও অদ্ভুত আকারের ধাতব মূর্তি, দাবা, চাইনিজ চেকার সহ কত রকমের খেলনা। এক ধরনের গান গাওয়া বাউল, যেটার গায়ে কাঠের ছোট ডান্ডা দিয়ে ক্রমাগত ঘোরালে একটা সুরেলা শব্দ তৈরি হচ্ছে। তার পাশে বিভিন্ন আকৃতির কাঠের তৈরি মুখোশ বিক্রি করছেন এক নেপালি বৃদ্ধ। হাতে জবযন্ত্র নিয়ে ঘোরাতে ঘোরাতে তিনি অচেনা সুরে বলে যাচ্ছেন মুখোশগুলোর কথা। তাঁর সামনে হাঁটু মুড়ে বসে কয়েকজন ইউরোপিয়ান তরুণ তরুণী। নেপালে বিদেশিরা ভিড় করে মূলত পাহাড় চড়ার জন্য। পৃথিবীর সবচেয়ে উঁচু কয়েকটা শৃঙ্গ রয়েছে এখানে, মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা, ধৌলগিরি প্রভৃতি। এগুলিতে ট্রেক করার জন্য সারা পৃথিবী থেকে পর্বতারোহীরা ছুটে আসেন এই দেশে। প্রতীকের হঠাৎ খেয়াল হলো, বুলটাই একটা কালচে খয়েরি রঙের মুখোশ হাতে তুলে নিয়ে নিজের মুখে আটকে নিয়েছে। মুখোশটা খুলতেই চাইছে না। এই কদিনে বুলটাই প্রতীকের বড় ন্যাওটা হয়ে গিয়েছে। প্রতীক এগিয়ে গিয়ে বলল, মুখোশটা রেখে দাও বুলটাই। সে মাথা নেড়ে উত্তর দিল, আমার ওই মুখোশটা চাই। এই মুখোশটা আমার খুব পছন্দ, আমি নেব। কত দাম মুখোশটার? 1000। ভারতের 100 টাকা মানে নেপালের 160 টাকা। সেটা হিসেব করে সবে প্রতীক পকেটে হাত ঢোকাতে যাচ্ছে, বুলটাইয়ের মা মৌসুমীদি পাশে একটা গয়নার দোকানে কানের গয়না দেখছিল। সাঁ করে চিলের মতো ছুটে এসে তার হাত থেকে কেড়ে নিল মুখোশটা। দিয়ে দাও, দুষ্টুমি করে না। বুলটাই কিছুতেই সেটা ফেরত দেবে না। এটা মার্কসম্যানের মুখোশ, আমি সিনেমাতে দেখেছি। এই মুখোশটার মধ্যে সুপার পাওয়ার আছে। মুখোশটা দোকানিকে ফেরত দিয়ে মৌসুমীদি বুলটাইয়ের হাত ধরে
টানতে টানতে নিয়ে চলল দরবার স্কোয়ারের উল্টো দিকে। না না, ওসব বাজে কথা। কোনো সুপার পাওয়ার নেই। এটা একদম সাধারণ একটা কাঠের মুখোশ। জিনিসটা দেখতেও ভালো না। কাকু তুমি কিছু বলো না, আমার মুখোশটা চাই 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 চাই। ছোট্ট বুলটাইয়ের ডাকে সম্বিত ফিরল প্রতীকে। সে এক দৃষ্টে সম্মোহিতের মতো তাকিয়েছিল সেই বৃদ্ধ নেপালি দোকানের দিকে। তাঁর ঘোলাটে চোখ দুটো সন্ধ্যার আবছা অন্ধকারে যেন মৌসুমী দিকে ভস্ম করে দিতে চাইছে। এদিকে বুলটাই প্রতীককে ছেড়ে কিছুতেই যাবে না। সে মায়ের হাত ছাড়িয়ে দৌড়ে এলো প্রতীকের কাছে, হাত ধরে টানতে টানতে নিয়ে চলল তাকে। চলো কাকু, ওদিকে ঘন্টার আওয়াজ আসছে, ওদিকে যাই। প্রতীক জানে কিছুটা এগিয়ে গেলে ডান দিকে একটা প্রাচীন বড় ঘণ্টা আর দুটো বিশালাকার ঢাক আছে। সন্ধ্যারতির সময় সেই ঘণ্টার ধ্বনির সঙ্গে ঢাকের গম্ভীর শব্দ ছড়িয়ে পড়ছে গোটা দরবার স্কোয়ার জুড়ে। প্রতীক আবার সবাইকে জড়ো করল। ঐতিহাসিকরা বলেন কাঠমান্ডু নামের উৎস কাষ্ঠমণ্ডপ অর্থাৎ কাঠের তৈরি মণ্ডপ থেকে। এখানের মানুষের ধারণা বিশাল বড় একটা শাল গাছ কেটে সেটার কাঠ থেকে এই মণ্ডপ বানানো হয়েছে। তখন থেকেই কাঠমান্ডু নামে শুরু। পরে বহুবার সংস্করণ হয়েছে। 2015-তে নেপালে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, তখন এই পুরানো স্ট্রাকচারগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পর নতুন করে আবার সারানো হয়েছে। 3 তলা সমান কারুকার্য করা শিব পার্বতীর কাঠের মন্দিরের সামনে ছবি তুলতে সবাই ব্যস্ত। এক বৃদ্ধা হাতে তৈরি ছোট ছোট মেয়েদের বটুয়া নিয়ে সবাইকে অনুরোধ করছে কেনার জন্য। প্রতীক ডান হাত উঁচিয়ে বলল, এই যে এই দিকে হলো শ্বেত ভৈরবের মন্দির, আর কিছুটা গেলে কাল ভৈরবের ভয়ঙ্কর মূর্তি দেখতে পাবেন। বৌদ্ধতন্ত্র মতে কাল ভৈরব হলেন শিবের একটা রূপ। সবাই মিলে এগিয়ে চলল কাল ভৈরবের মূর্তির দিকে। হঠাৎ মৌসুমীদি চেঁচিয়ে উঠলেন, বুলটাই 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 বুলটাই। হন্তদন্ত হয়ে এগিয়ে গেল প্রতীক। কি হয়েছে মৌসুমীদি? দেখো না ভাই, বুলটাইকে খুঁজে পাচ্ছি না। কেন, ওর বাবার কাছে নেই? রঞ্জনদা ক্যামেরা হাতে এগিয়ে এসে জবাব দিল, আমি তো ছবি তুলতে ব্যস্ত ছিলাম, ওই হনুমান স্ট্যাচুর দিকটা গিয়েছিলাম। বুলটাই আমার সঙ্গে তো ছিল না। সে কি, সে গেল কোথায়? এই তোমরা এদিকটা দেখো, আমি ওদিকটা খুঁজছি। বলেই প্রতীক দৌড় দিল পিছন দিকে। দরবার স্কোয়ারে মুখোশওয়ালার দোকানটা লক্ষ্য করে ছুটতে শুরু করেছে সে। মন বলছে সে মুখোশের দোকানে ফিরে গেছে। মুখোশের জন্যই বারবার বায়না করছিল বুলটাই। কিন্তু আশ্চর্য ব্যাপার, অন্য দোকানগুলো থাকলেও সেই বৃদ্ধ মানুষটি তাঁর সমস্ত মুখোশ নিয়ে বেমালুম হাওয়া হয়ে গিয়েছেন। তার পাশেই যে লোকটা কুখরি বিক্রি করছিল তাকে জিজ্ঞেস করল প্রতীক, আচ্ছা, এখানে যিনি মুখোশ বিক্রি করছিলেন কোথায় গেলেন? সেই ইশারাতে জানালো লোকটা মালপত্র গুছিয়ে চলে গেছে। প্রতীক উত্তেজিত হয়ে উঠল। এত তাড়াতাড়ি চলে গেলেন কেন? এই তো কিছুক্ষণ আগে দেখলাম তাকে। পাশ থেকে হইহল্লা শুনে গহনা বিক্রেতা মহিলাটি এগিয়ে এলেন। হজুর বুবা আজ প্রথম এসে বসেছিলেন এখানে। আগে কোনো দিন দেখিনি। সকাল থেকে ওনার একটাও মুখোশ বিক্রি হয়নি, সেজন্য যাওয়ার সময় দুঃখ করছিলেন। ওনার নাম হাজুর বুবা? না না, দাদুকে নেপালি ভাষায় হাজুর বুবা বলে। প্রতীকের মনে পড়ল সেই চাউনি, কটমট করে ঘোলাটে চোখে মৌসুমীদির দিকে তাকিয়ে থাকা। সারাদিনে হয়তো একমাত্র বুলটাই ওর তৈরি মুখোশের প্রশংসা করেছিল কিংবা কেনার বায়না করেছিল, কিন্তু মৌসুমীদি কিনতে দেয়নি মুখোশটা। সেই জন্যই কি লোকটা কি তবে বুলটাইকে কিডন্যাপ করেছে? কিন্তু প্রমাণ ছাড়া সেটা তো বলা যায় না। আচ্ছা, ওনার সঙ্গে কি কোনো বাচ্চা ছেলে ছিল? সেই সময় আমার কাস্টমার ছিল, ঠিক মনে করতে পারছি না। আরও বেশ কয়েকজনকে জিজ্ঞেস করে একই উত্তর পেল প্রতীক। কেউ খেয়াল করেনি। ততক্ষণে মৌসুমীদি, রঞ্জনদার বাকিরাও এসে দাঁড়িয়েছে। ওদিকটা পুরো খুঁজে আসলাম, বুঝলে, কোথাও নেই। এবার কি হবে? মৌসুমীদি হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে। প্রতীক জানে এরকম বিপদের সময় মাথা ঠান্ডা না রাখতে পারলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। কিছুটা দূরেই একটা পুলিশ কিয়স্ক দেখেছি আসার সময়, সেখানে গিয়ে একটা কমপ্লেন করা হোক। সবাই দৌড় দিল সেদিকে। একজন পুলিশ অফিসার মনোযোগ দিয়ে সবটা শুনে বললেন, আমরা খোঁজ শুরু করছি।
আপনারা থানায় গিয়ে একটা লিখিত কমপ্লেন করুন। প্রতীক বৃদ্ধ মুখোশওয়ালার কথা জিজ্ঞেস করাতে অফিসার জানালেন, দেখুন, মাঝে মাঝেই কিছু নতুন বিক্রেতা আসে, সবাইকে আমরা চিনি না, তবে খোঁজ নিচ্ছি। নেপাল সরকারের আয় মূলত ট্যুরিস্টদের থেকেই আসে, তাই ট্যুরিস্টদের কথার গুরুত্ব দেয় এখানের পুলিশ। কিন্তু প্রতীক মনে মনে ঠিক করল, শুধু পুলিশের উপর ভরসা করে বসে থাকলে হবে না। কোলাহল হইচইয়ের মধ্যেই ও ভাবার চেষ্টা করল, বুলটাইকে সে শেষ কখন দেখেছে। শিব পার্বতী মন্দিরের সামনে যখন ওরা দাঁড়িয়ে ছবি তুলছিল, তখনও সেখানেই ছিল বুলটাই। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো প্রতীকের। গ্রুপের সবাইকে কাছাকাছি ডাকলো সে। এই যে শুনুন, আপনারা যারা ছবি তুলেছিলেন আর যারা ভিডিও করেছেন, তারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। তারপর রঞ্জনদা আর মৌসুমী দিকে বলল, তোমরা পুলিশের সঙ্গে থানায় গিয়ে মিসিং ডায়েরি করো, আর বাকিরা সবাই হোটেলে চলে যান। আমি এদিকটা আর একটু ভালো করে খোঁজ খবর করছি। আসলে প্রতীকের চোখের সামনে থেকেই প্রায় বুলটাই হারিয়ে গিয়েছে। ও কিছুতেই মেনে নিতে পারছে না মন থেকে। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছে ঘটনাটা। তাছাড়া ট্যুর অপারেটর হিসেবে এই দুর্ঘটনার দায় ওর ওপরেও বর্তায়। মনে মনে ঠিক করে নিল ও কিভাবে এগোবে। প্রতীকের ফোনে বুলটাইয়ের কাছ থেকে তোলা মুখের একটা ছবি আছে, ভারী মিষ্টি মুখখানা। কদিন আগেই চিতওয়ানের জঙ্গল সাফারির দিনে জিপে ছবিটা তুলেছিল। সেই ছবিটা বের করে দরবার স্কোয়ারের আশেপাশে সমস্ত দোকানদার আর মানুষজনকে জিজ্ঞাসা করতে শুরু করলো, তবে কেউই কোনো সদুত্তর দিতে পারল না। আধ ঘন্টা ধরে এদিক ওদিক ঘুরে প্রতীক তখন বসে পড়েছে একটা চাতালের ওপর। গ্রুপের বাকি লোক সব হোটেলে পৌঁছে গিয়েছে। তারা একে একে ছবি পাঠাতে শুরু করেছেন ওর ফোনে। সেই ছবিগুলোই খুঁটিয়ে দেখতে গিয়ে হঠাৎ একটা ভিডিওতে চোখটা আটকে গেল ওর। শ্বেত ভৈরবের মন্দিরের সামনে বুলটাইয়ের সঙ্গে কেউ একজন কথা বলছে। ভিডিও ক্লিপিংসটা দ্রুত ঘুরে গেল কিছু বোঝার আগেই। আবার প্রথম থেকে চালালো প্রতীক। পিছন থেকে একজনের ছবি উঠেছে। বুলটাইয়ের মুখটা বোঝা গেলেও সেই ব্যক্তিকে অন্ধকারের মধ্যে একেবারেই বোঝা যাচ্ছে না। ছবিটাকে দাঁড় করিয়ে ভালো করে বোঝার চেষ্টা করল প্রতীক। লোকটার কাঁধে ঝোলা ব্যাগ। বুলটাইয়ের দিকে ঝুঁকে পড়েছেন তিনি। অনেকক্ষণ ধরে ভালো করে লক্ষ্য করল, কিন্তু আর কোনো ছবিতে বুলটাই নেই। রঞ্জনদা ফোন করে জানালো ওরা এখনো বসে আছে পুলিশ হেডকোয়ার্টারে। বুলটাইয়ের ছবি নিয়ে সব জায়গাতে ছড়িয়ে দিয়েছে পুলিশ। সমস্ত গাড়িতে চেকিং চলছে। এদিকে ঘড়ির কাঁটা ঘুরছে হু হু করে। সঙ্গে পাল্লা দিয়ে কমছে দরবার স্কোয়ারের ট্যুরিস্টদের সংখ্যা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়ল প্রতীক। মাথার মধ্যে যেন ঝিমঝিম করছে। বাচ্চা ছেলেটা চোখের সামনে থেকে চুরি হয়ে গেল। যেদিক দিয়ে ওরা ঢুকেছিল, অর্থাৎ বিশাল মার্কেটের দিকে না গিয়ে প্রতীক হাঁটতে শুরু করলো উল্টো দিকে বিষ্ণুমতী নদীর দিকে। এদিকটায় অশোক বিনায়ক মার্গ। মার্গের দুদিকে প্রচুর দোকান, তবে শুনশান হয়ে আসছে রাস্তা। দোকানের ঝাঁপ পড়ছে একে একে। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একটি বড় মুখোশের দোকান। উপরের হোর্ডিংয়ে লেখা টিবেটিয়ান মাস্ক সেন্টার। বাইরে থেকেই দেখা যাচ্ছে চারিদিকে দেওয়ালে প্রচুর মুখোশ ঠাসা। ভিতরে মাঝবয়সী একটা লোক টুলে বসে গিটার বাজাচ্ছে এক মনে। গুটি গুটি পায়ে ভিতরে ঢুকে পড়ল প্রতীক। এত রকমের মুখোশ ও প্রথম দেখছে। তিব্বতী দেবদেবী থেকে শুরু করে অনেক রকম অসুরের মুখ। দেবতাদের মুখগুলো সব রঙিন, বেশ রংচঙে কারুকাজ করা। আর অসুরের মুখগুলো সব ভয়ানক, কিম্ভূত কিমাকার। কোনোটা কালো, কোনোটা ধূসর, কারো আবার মাথার উপরে শিং আছে। মে আই হেল্প ইউ স্যার? প্রতীক অনেকক্ষণ ধরে মুখোশগুলো লক্ষ্য করছে দেখে মানুষটি গিটার বাজানো থামিয়ে প্রশ্নটা করেছেন ওকে উদ্দেশ্য করে। প্রতীক ঘুরে তাকালো। লোকটার বড় বড় চুল দাড়ি, কালো টি শার্ট আর জিন্স পরে গিটার হাতে বসে আছে। শান্ত চোখ, দেখে একজন প্রকৃত শিল্পী বলেই মনে হয়। প্রতীক কি বলবে ভেবে নিয়েছে চট করে। এই মুখোশগুলো কি আপনার তৈরি? তিনি মাথা নাড়লেন। বাহ, অসাধারণ। এখানে অনেক রকম মুখোশ আছে দেখছি। খুব সুন্দর আপনার কাজ। আপনি একজন প্রকৃত শিল্পী মানুষ, সেটা দেখেই বোঝা যায়। ভদ্রলোক কথাগুলো শুনে উৎসাহ পেয়ে বললেন, আমার নাম পারস খাটকা। আমার একটা মিউজিক ব্যান্ড আছে। এই মুখোশ টুখোশ দেখছেন, এইগুলো হচ্ছে আমার হবি, আর মিউজিক হচ্ছে কি আমার পেশা।
বেশ বেশ, নমস্কার, আমি প্রতীক। প্রতীক একটু এগিয়ে গিয়ে টেবিলের উপর সাজিয়ে রাখা কাঠের তৈরি ব্রাউন রঙের একটা মুখোশ হাতে তুলে নিল। কিছুক্ষণ আগে বসন্তপুর দরবার স্কোয়ারে সেই বৃদ্ধ মুখোশওয়ালা এই রকমই মুখোশ বিক্রি করছিলেন। এই মাছগুলোকে কি বলে? একে বলে নাগাসু মেনসু, মানে সে গাছ মুখোশ। একটা গাছের গুড়ি কেটে ভিতর থেকে কুড়ে কুড়ে কাঠ বের করে এই মুখোশ তৈরি করা হয়। তিব্বতী বনতান্ত্রিকেরা এই ধরনের বিশেষ গাছের গুড়ি থেকে হাতে তৈরি মুখোশকে মন্ত্র বলে প্রাণ সঞ্চার করেন। তারপর সেই মুখোশ ওদের আজ্ঞাবহ হয়ে থাকে। এমন কথাই প্রচলিত আসে, আর এমনটাই সবাই মনে করেন। আচ্ছা, বসন্তপুর দরবার স্কোয়ারে এক বৃদ্ধকে দেখলাম আজকে বিকেলে। তিনি শুধু এই রকম মুখোশ নিয়ে বসেছিলেন। চেনেন ওনাকে? আচ্ছা, কিরকম দেখতে বলুন তো? তো মাঝারি উচ্চতার, বয়স আনুমানিক ৭৫-৮০ বছর হবে। বড় বড় সাদা চুল, দাড়ি, গায়ে একটা কালো পোশাক, মুখে অসংখ্য বলিরেখা। আপনি মনে হয় পেমা টোপগোয়ালের কথা বলছেন, কিন্তু তিনি তো বহু বছর হলো মুখোশ টুকোশ বিক্রি করতে এদিকে আসেন না। পেমা টোপগোয়াল? তিনি কে? পারাস গিটারটা নামিয়ে রেখে উঠে পড়লেন। পেমা টোপগোয়াল হচ্ছে একজন বিখ্যাত তিব্বতী মুখোশ শিল্পী। তিব্বতের স্বাধীনতা সংগ্রামের একজন বিপ্লবীও ছিলেন তিনি। এই বছর ৪০ আগে তিব্বত থেকে টাকা খেয়ে পালিয়ে এসেছিলেন নেপালে। আমার কাছে আগে অনেকবার মুখোশ টুকোশ বিক্রি করে গেছেন উনি। ওনার এক ছেলে বিপ্লবী দলে যোগ দিয়েছিল। নেপালি গণ আন্দোলনে ওনার ছেলে পুলিশের গুলিতে মারা যায়। আর তখন থেকে পেমা টোপগোয়াল আর ওনার স্ত্রী এদিকে তো কখনো আসেন না, দেখেছি বলে মনে পড়ছে না। খুবই দুঃখজনক ঘটনা। ওনার স্ত্রী কি বেঁচে আছেন এখনো? তা তো আমি ঠিক জানি না। ওনার স্ত্রী হাতে তৈরি ব্যাগ বানিয়ে নিয়ে এসে ঘুরে ঘুরে বিক্রি করতেন। তারপর করোনাতে গত ২ বছর পুরো ব্যবসাপাতি বন্ধ, সব শূন্যসারা হয়ে গেছে। ওনাদের ঠিকানাটা কি পেতে পারি? আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আপনি টোপগোয়ালকে নিয়ে এত আগ্রহ দেখাচ্ছেন কেন? প্রতীক বুঝল এবারে এঁকে সত্যি কথা বলতেই হবে। ও আজকে বিকেল থেকে সমস্ত ঘটনা, বুলটাইয়ের হঠাৎ করে হারিয়ে যাওয়া এবং পুলিশ কমপ্লেনের কাগজের ছবি দেখালো পারাসকে। কিন্তু বুলটাইয়ের ছবিটা দেখে পারাস চমকে উঠল। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে বলল, এ কি করে সম্ভব? এ মুখ তো আমি দেখেছি। আচ্ছা, আপনি চলুন তো একবার আমার সাথে। তাড়াতাড়ি দোকান বন্ধ করে সামনে রাখা রয়্যাল এনফিল্ড বাইকে স্টার্ট দিল পারাস। প্রতীককে পিছনে বসিয়ে ছুটতে শুরু করলো ঝড়ের বেগে। প্রতীক বুঝে উঠতে পারল না যে পারাস বুলটাইয়ের ছবি দেখে এত চমকে উঠল কেন। এই গলি সেই গলি হয়ে ঝড়ের মতো বাইক দৌড়চ্ছে কাঠমান্ডুর রাস্তা দিয়ে। বেশ শীত শীত করছে প্রতীকে। গলায় মাফলারটা ভালো করে জড়িয়ে নিল সে। আলো ঝলমলে রাস্তা ছেড়ে হাইরোডে পড়ল ওরা। রাস্তার ধারে বড় বড় হোর্ডিংগুলো পড়ার চেষ্টা করছিল প্রতীক। প্রায় ৪৫ মিনিট পর ললিতপুর হয়ে সুনাকোটি বালকুমারী মন্দিরে গিয়ে বাইক দাঁড় করালো পারাস। নেমে বলল, চলুন সাবজি, বাকি রাস্তাটা এখান থেকে হেঁটে যেতে হবে। অনেক বছর পর এলাম এখানে। টোপগোয়াল একসময় আমার গুরু ছিলেন। জায়গাটা একেবারেই নিম্ন শ্রেণীর অনুন্নত পাড়া। সরু পাথর বিছানো এবড়ো খেবড়ো রাস্তা। মোবাইলের টর্চটা জেলে নিল দুজনেই। মিনিট ৫ হাঁটার পর পারাস ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করল। ধীর পায়ে পা টিপে টিপে দুজনে হাজির হলো একটা কাঠের ছোট বাড়ির সামনে। ভিতরে আলো জ্বলছে, কথাবার্তার শব্দ আসছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে একটা বাচ্চার হাসির আওয়াজ। দরজায় কাঠের ফাঁকে চোখ রেখে পারাস আগে দেখে নিল, তারপর প্রতীককে ইশারা করলো দেখতে। সে মাথা নিচু করে কাঠের ফাঁকে চোখ রেখে আঁতকে উঠল প্রায়। নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না তার। বলছে এই বাচ্চাটা তো। নিঃশব্দে উপরে নিচে মাথা নাড়ল প্রতীক। কিন্তু এ কি করে সম্ভব? ছোট্ট কুঁড়ে ঘরের মেঝেতে বৃদ্ধ বৃদ্ধার মাঝে বসে আছে বুলটাই। তিনজনেই হেসে হেসে গল্প করছে অচেনা ভাষায়, যেন ওরা কত দিনের পরিচিত আপনজন। প্রতীকের মনের অবস্থাটা অনুমান করতে পারল পারাস।
আপনি একটু পাশে সরে দাঁড়ান। আমি ব্যাপারটা দেখছি। পারাস দরজায় টোকা দিল দুবার। ভিতরের শব্দ থেমে গেল। আবার আওয়াজ দিল পারাস। কিছুক্ষণ পরে খুলে গেল দরজাটা। বৃদ্ধ তোপ গোয়াল দাঁড়িয়ে আছেন দরজার ওপারে। পারাস হাত জড়ো করল। ভালো আছেন গুজি? মাথা নেড়ে তিনি পারাসকে ভিতরে আসতে বললেন। গুজি, আমার সঙ্গে আমার বন্ধু এসে এইখানে। আসুন আসুন, এদিকে আসুন। অন্ধকার থেকে প্রতীক সামনে আসতে বৃদ্ধ তোপ কোয়েলের চোখ দুটো কিছুটা বিস্ফারিত হয়ে আবার শান্ত হল। উনি দুজনকেই ভিতরে আসতে বললেন। ছোট্ট এক কামরা ঘর, চারিদিকে দারিদ্রতার ছাপ স্পষ্ট। দেয়াল জোড়া অনেক ছোট বড় মুখোশ ঝুলছে, সঙ্গে রঙিন কাপড়ের বটুয়া। প্রতীকের মনে পড়ে গেল শিব পার্বতীর মন্দিরের সামনে যে বৃদ্ধা কাপড়ের বটুয়া বিক্রি করছিলেন, ইনি সেই জন। মেঝেতে ছেঁড়া শতরঞ্জির উপর বসে বুলটাইয়ার সেই বৃদ্ধা নিজেদের মধ্যে গল্প করছে। ওদের দিকে ঘুরেও তাকাচ্ছে না বুলটাই। ওর হাতে সেই মুখোশটা। ব্যাপারটা খুবই অস্বাভাবিক মনে হলো প্রতীকের। এই হলো আমার নাতি ভেন্টুনা। 7 বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিল, এখন আবার ফিরে এসেছে। কিন্তু গুরুজি, আপনার নাতি তো 2015-তে ভূমিকম্পে মারা গেছিল। হ্যাঁ, এতদিন পরে ফিরে এসেছে সে। আমাদেরকে চিনতে পেরেছে। বুঝতে পারছো না তোমরা? ওর ঠাকুমার সঙ্গে এভাবেই তো গল্প করতো ভেন্টুনা। বলতে বলতে দেওয়াল থেকে একটা ছবি খুলে নিয়ে এলেন তিনি। তাতে যে বাচ্চাটিকে দেখা যাচ্ছে সে যেন হুবহু বুলটাইয়ের জেরক্স কপি। কিন্তু এই ছেলেটি তো কলকাতা থেকে এসে গুরুজি। বাসানপুর দরবার স্কোয়ারে আজকে সন্ধ্যে থেকে ছেলেটির বাবা মা খুঁজছে ওকে। পুলিশে কমপ্লেন করেছে ওরা গুরুজি। কথাটা শেষ হতেই কয়েক জোড়া জুতোর আওয়াজ পাওয়া গেল বাইরে। জোরালো টর্চের আলো এসে পড়ল ভিতরে। আসলে প্রতীক এখানে এসেই লোকেশন শেয়ার করেছিল রঞ্জনদার মোবাইলে। ওরা এসে গিয়েছে। দরজা ঠেলে ঢুকতেই কাঁদতে কাঁদতে মৌসুমীদি ছুটে গিয়ে জড়িয়ে ধরল বুলটাইকে। কিন্তু অবাক কাণ্ড, বুলটাই যেন ওর মাকে চিনতেই পারছে না। সে বারবার আঁকড়ে ধরতে চাইছে সেই বৃদ্ধাকে। পুলিশকে থামিয়ে পারাস তোপ গোয়ালকে বলল, আচ্ছা গুরুজি, এর বাবা মার কথাটা একবার ভাবুন তো গুরুজি। এই বাচ্চাকে ওরা ছেড়ে থাকবে কি করে? গুরুজি, আমি জানি আপনার মন্ত্র শক্তি বাচ্চাটাকে সম্মোহিত করে রেখেছে। আপনি এখন না চাইলে বাচ্চাটাকে এরা কিছুতেই এখান থেকে নিয়ে যেতে পারবেন, আমি জানি। কিন্তু কিন্তু গুরুজি, এ তো আপনার নাতি নয়। না না না, এই আমার নাতি। ও যখন ভেন্টুনার মুখোশটা হাতে তুলে নিল, ওর চোখের মধ্যে সেই আনন্দ আমি দেখেছি। তারপর শিব পার্বতী মন্দিরের সামনে ওর ঠাকুমাকে চিনতে পেরেছে ভেন্টুনা। হ্যাঁ, ওটা আপনার মনের ভুল গুরুজি। গুরুজি, আপনি সম্মোহনটা সরিয়ে নিন, তারপর দেখুন বাচ্চাটা বাবা মাকে চিনতে পারছে কিনা। আপনি আপনি আমাদের আদর্শ গুরুজি। অন্যের বাচ্চাকে এইভাবে কেড়ে নেবেন না গুরুজি। মৌসুমীদি হঠাৎ কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল তোপ গোয়ালের পা। আমার বাচ্চাকে ফিরিয়ে দিন, আমার বাচ্চাকে ফিরিয়ে দিন। বৃদ্ধ তোপ গোয়াল কি বুঝলেন কে জানে, ধীর পায়ে এগিয়ে গেলেন বুলটাইয়ের দিকে। তার কপালের মাঝখানে ডান হাতের বুড়ো আঙুলটা চেপে ধরে ওর চোখের দিকে তাকিয়ে দুর্বোধ্য ভাষায় কিছু মন্ত্র উচ্চারণ করলেন। আর তার কিছুটা সময় পরেই বুলটাই চিনতে পারল নিজের বাবা মাকে, জড়িয়ে ধরল তাদের। পুলিশের গাড়িতে ফেরার সময় প্রতীক আরও একটা তথ্য জেনে অবাক হল। বুলটাই জন্মেছিল 25শে এপ্রিল 2015, আর নেপালের সব থেকে বড় ভূমিকম্পটাও হয়েছিল একই দিনে। সেদিন একসঙ্গে প্রায় 10,000 মানুষ মারা গিয়েছিলেন গোটা নেপালে। রঞ্জনদার মৌসুমীদি বৃদ্ধ তোপ গোয়াল দম্পতির বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় তাঁদের আর পুলিশি ঝামেলা পোহাতে হয়নি। সেখান থেকে ফেরার সময়ে বুলটাইকে শুধু সেই মুখোশটা উপহার দিয়েছিলেন তাঁরা। কিন্তু মুখোশটা
মৌসুমীদি বাড়ি নিয়ে যায়নি। হাওড়া স্টেশনে নেমে কাগজে মোড়া মুখোশটা প্রতীকের হাতে ধরিয়ে দিয়ে মৌসুমীদি বললেন, এই জিনিস ভাই তুমিই নিয়ে যাও, বৌদ্ধতান্ত্রিকের মুখোশ, আবার যদি কিছু হয়। প্রতীক হেসে জিনিসটা ব্যাগে পুরে নিয়েছিল। বাড়িতে এসে বসার ঘরের দেওয়ালে ঝুলিয়ে রেখেছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় মুখোশের মধ্যে দিয়ে কেউ যেন লক্ষ্য করছে ওকে। এটাও কি ওর মনের ভুল, কে জানে। সাহিত্য সমাহারে এতক্ষণ শুনছিলেন লেখক পুষ্পেন মণ্ডলের গল্প কাঠমান্ডুর মুখোশ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়া সাহিত্য সমাহারকে আপনারা চাইলে আর্থিকভাবে সাহায্য করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডি অথবা ইউটিউব থ্যাঙ্কসের মাধ্যমে। সাহিত্য সমাহারকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি ভিন্ন স্বাদের আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।